কে এসেছে আমার আশ্রমে? কার মনে এত অশান্তি? কার চোখে এত ঈর্ষা? আমি নন্দিনী বাবা, আর ইনি আমার মা। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। রুদ্র, ওরে রুদ্র, তুই এসেছিস বাবা? কতদিন পর তোকে দেখলাম। কতদিন তোকে দেখি না বাবা। তা কেমন আছিস বল? আমি ভালো আছি মা। শহরের কাজের চাপে একদম সময় পাচ্ছিলাম না। তুমি কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? তোকে দেখলেই আমার সব রোগ বালাই সব সেরে যায় রে বাবা। দাঁড়া, আমি এখনই তোর জন্যে শরবত নিয়ে আসছি। আরে ভাই, তুই আসবি জানলে আমি তো আজ তোর প্রিয় তালের পিঠা বানিয়ে রাখতাম। শহর থেকে আমাদের জন্য কি এনেছিস? তোমাদের জন্য অনেক উপহার এনেছি দিদি। সেগুলো ব্যাগের ভেতরেই আছে। কিন্তু তুমি এখন এখানে কবে এলে? জামাইবাবু কেমন আছে? এই তো আমি 8-10 দিন হলো এসেছি। এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। তোর জামাইবাবু সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। আমাকে সময় দেওয়ার লোক কই? তাই ভাবলাম একা না থেকে মায়ের কাছে যাই। মাসখানেক আগেও যখন ফোনে কথা হলো তখনও তো তুমি এখানেই ছিলে। দিদি, এভাবে সারাক্ষণ জামাইবাবুকে ছেড়ে এখানে থাকা কি তোমার ঠিক হচ্ছে? জামাইবাবু কিছু মনে করবে না? তুই এসে শাসনের সুর ধরলি কেন বলতো? আমি নিজের বাড়িতে এসেছি, এতে কার কি ক্ষতি? নরেন তো কিছুই বলে না। তাহলে তাহলে তোর এত আপত্তি কেন? আপত্তি আমার নয় দিদি, আপত্তি সমাজের। বিয়ের পরে মেয়েরা স্বামীর বাড়ি থেকে সংসার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আহ রুদ্র, শান্ত হ বাবা। মেয়েটা ওখানে হাঁপিয়ে ওঠে, তাই তো আমার কাছে আসে। ও থাকলে আমার দিনগুলো ভালো কাটে। তুই অনেক দিন পর বাড়ি ফিরেছিস, থাক না এসব কথা। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আমি তো খারাপ কিছু বলছি না মা। দিদি এই বাড়ির মেয়ে ঠিকই, কিন্তু এখন ওর আসল পরিচয় সে অন্য একটি ঘরের বউ। শুধু এতটুকুই বোঝাচ্ছি আমি। মা, কেমন আছেন? আরে জামাই যে, তা এসো এসো, ভেতরে এসো। কই রে নন্দিনী, কোথায় গেলি? বাইরে আয় মা। দেখ দেখ, জামাই এসেছে। তা বাবা, তোমার শরীর কেমন আছে? হঠাৎ না জানিয়েই এলেছে। শরীর আর মনের অবস্থা খুব একটা ভালো নেই মা। গত সপ্তাহে নন্দিনীকে বলেছিলাম 4 দিনের মধ্যে ফিরতে, কিন্তু 10 দিন হয়ে গেল, ওর কোনো খবর নেই। তাই ভাবলাম নিজেই একবার ঘুরে যাই। কি গো, তুমি চলে এসেছো? মার কাছে 2 দিন শান্তিতে থাকতেও দেবে না নাকি? 2 দিন কোথায় নন্দিনী? তুমি তো এখানে 10 দিন কাটিয়ে দিলে। আমাদের নিজেদের ঘর সংসার বলে কি কিছু নেই? চলো, আজ বিকালেই আমরা ফিরে যাব। অনেক কাজ জমে আছে। তুমি এখানে থাকলে আমার রান্না খাওয়ার কষ্ট হয় জানো না? না, আমি আজ যাব না। ওখানে আমার একদম দম বন্ধ হয়ে আসে। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর একাকিত্ব। এখানে মায়ের সাথে গল্প করে দিনগুলো ভালোই কাটে। আমি আরো কিছুদিন পর যাব। লোকলজ্জা বলে কি তোমার কিছুই নেই? পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞাসা করছে বাড়ির বউ এত বাপের বাড়িতে কেন থাকে। তাছাড়া আমি সারাদিন বাইরে পরিশ্রম করে এসে কি একাই সব সামলাবো? কেন, তোমার বাড়িতে কি কাজের লোক নেই? আমাকেই কেন সব করতে হবে? আমি এই বাড়ির আদরের মেয়ে। ওখানে গিয়ে কি তোমার দাসী বৃত্তি করব নাকি আমি? বাবা নরেন, ওর ওপর রাগ করো না বাবা। ও কয়েকটা দিন থাকুক না। আমারও তো একা একা ভালো লাগে না। ও থাকলে আমিও কথা বলার লোক পাই বাবা। মা, আপনিও ওকে প্রশ্রয় দিচ্ছেন? ওর নিজের সংসারে থাকা উচিত, কিন্তু ও সারাক্ষণ আপনার আঁচল ধরে পড়ে থাকে। এভাবে চললে আমি একা আর কতদিন থাকব? আপনি তো দাদাকে বিয়ে দিতে পারেন মা। তাহলে বৌদি এলে আপনার আর একা থাকতে হবে না। আপনার মেয়ে নিজের সংসারে গিয়ে সংসার করতে পারবে।
এই কথাটা তুমি খারাপ বলনি বাবা। ছেলেটা বড় হয়েছে, এখন শহরে চাকরি করে। ওর বিয়ের কথাও তো ভাবতে হবে, বাড়িতে থাকে না। এর জন্যে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে ওকে বিয়ে দিতে হবে। ঠিক আছে মা, তাহলে পাত্রী দেখা শুরু করি, আপনি কি বলেন? হ্যাঁ বাবা, তাই করো। আমাদের রুদ্রের জন্য একটা লক্ষ্মী মেয়ে খুঁজে বের করো। শোনো নন্দিনী, আমি মায়ের জন্যে নতুন মানুষের ব্যবস্থা করছি। তুমিও তৈরি হও তোমার সংসারে ফিরে যাওয়ার জন্যে। আচ্ছা যাও যাও, আগে রুদ্রের বিয়ে তো দাও, পরে দেখা যাবে। মা, আপনি সরুন তো। আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব আমার। আপনি শুধু বলবেন কি রান্না করতে হবে। আরে বৌমা, তুমি আজই কেন রান্নাঘরে এলে? সবে তো 2 দিন হলো বিয়ে হয়েছে, কদিন বিশ্রাম করো। আমি তো আসি বৌমা। না মা, এত কষ্ট করে আপনি কাজ করবেন আর আমি কিনা বসে থাকবো? তা কি করে হয়? এতদিন আপনি একাই সব সামলেছেন, এখন আপনার বিশ্রামের সময়। বাবা, বড় বড় কথা বলতে পারো তো দেখি। বিয়ে না হতেই সব দায়িত্ব নেবার শখ হয়েছে বুঝি? ঘর সংসার করা কি এতই সহজ কথা? আমরা তো সারা জীবন এই বাড়িতে কাটিয়ে দিলাম, আর তুমি তুমি 2 দিনে এসে সব দখল করে নিতে চাইছো? না দিদি না, আপনি ভুল বুঝছেন। দখল করার কথা আমি বলিনি। আমি শুধু চেয়েছি মা যেন একটু আরাম পান। তার তো এখন বয়স হয়েছে, তাই না? শোনো, তুমি কি বলছো আর না বলছো তার সবই আমি বুঝি। বয়স তো তোমার থেকে আমার কম নয়। তোমার এই বেশি ভালো মানুষই আমার খুব একটা ভালো লাগছে না। সবে 2 দিন হলো এসেছো, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। কি দিদি, নীলিমাকে কেন অকারণে কথা শোনাচ্ছ? ও তো ভালো কথা বলেছে, বাড়ির বউ দায়িত্ব নিতে চাইছে, তাতে খারাপ কি? কিরে রুদ্র, বউ ঘরে আসতে না আসতেই দেখি বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছিস। মনে রাখিস, বাইরের মানুষ কোনোদিন ঘরের আপন হতে পারে না। কোথায় বউ আর কোথায় মা আর বোন? এখানে তো দেখছি আমার গুরুত্বই ফুরিয়ে এলো। আরে না রে নন্দিনী, তুই এইসব কি ভাবছিস? নীলিমা নতুন এসেছে, ও একটু গুছিয়ে নিতে চাইলে ক্ষতি কি? দয়া করে রাগ করবেন না দিদি, আমি আপনার ছোট বোন হয়েই থাকতে চাই। আমার কথায় যদি আপনি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এসেছিস নন্দিনী? নীলিমা মেয়েটা ভারী লক্ষ্মী, তাই না রে? কত তাড়াতাড়ি আমাদের সংসারটাকে আপন করে নিয়েছে। আমি তো আমার ছেলের জন্য এমনই একটা লক্ষ্মী বউ খুঁজছিলাম। বিধাতা আমার মনের আশা পূর্ণ করেছেন। মা, তুমি কি বসে বসে শুধু নীলিমার গুণগানই করে যাবে, নাকি ঘরের ভেতরে কি ঘটছে সেই দিকেও একটু নজর দেবে? সত্যি মা, তুমি সেকেলেই থেকে গেলে। চোখের সামনে কিছু দেখেও তুমি বুঝো না। কেন রে, কি হয়েছে? বৌমা তো সকাল থেকে সব কাজ একাই সামলাচ্ছে। আমি তো খারাপ কিছু দেখছি না। কি বলতে চাইছিস তুই, খুলে বল। ওটাই তো ওর সালমা, তুমি কি কিছুই বুঝতে পারছো না? ও সবার সামনে নিজেকে খুব পরিশ্রমী আর আদর্শ বউ হিসেবে প্রমাণ করতে চাইছে, যাতে তুমি পুরোপুরি ওর ওপর নির্ভর হয়ে পড়ো। আর যদি তুমি ওর হাতের পুতুল হয়ে যাও, তখন তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে মা। হে মা, সি নন্দিনী, এইসব কথা তুই কি বলছিস? ও এমন কেন করবে? বৌমা তো আমার সাথে অনেক হাসি মুখেই কথা বলে, মেয়েটা অনেক ভালো মনে হয়। তুই এমন কথা কেন বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি মা। কেন, তুমি দেখোনি নীলিমা আসার পর থেকে রুদ্র কেমন বইয়ের দিকেই কথা বলছে? এখন তো তোমার ভালোভাবে খোঁজ খবরও নিচ্ছে না। আগে বাড়ি ফিরে তোমার কাছে বসতো, তোমার শরীরের খোঁজ খবর নিত। আর এখন এখন বাড়িতে পা দিয়ে নিজের ঘরে চলে যায়। নীলিমা নিশ্চয়ই ওর কানে তোমার নামে বিষ ঢালছে মা। তাই তো, আজকাল রুদ্র আসার পর আমার সাথে তো তেমন কোনো কথাই বলে না। ওটাই তো মা, ওটাই নীলিমার জাদু। ও হয়তো কোনো টুকটাক করছে রুদ্রের উপর,
তুমি যদি এখনই সতর্ক না হও তবে এই বাড়িতে তোমার কোনো জায়গা থাকবে না। আমি তো ভাবিনি যে বৌমা এমন হতে পারে। ও তো সবসময় হাসি মুখেই কথা বলে। ওপরের হাসি দেখে কি আর মনের খবর পাওয়া যায় মা? ওর এই মায়াবী চেহারার আড়ালে ওর শয়তানি লুকিয়ে আছে। কে এসেছে আমার আশ্রমে? কার মনে এত অশান্তি? কার চোখে এত ঈর্ষা? আমি নন্দিনী বাবা, আর ইনি আমার মা। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ বল? কি সাহায্য তোদের করতে পারি? আমাদের ঘরে এমন একজন মানুষ এসেছে যে আমাদের শান্তি কেড়ে নিয়েছে। সে আমার ভাইয়ের ওপর জাদু করে আমাদের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আপনি কিছু একটা করুন যাতে সে বাড়ি থেকে চিরতরে বিদায় হয়ে যায় বাবা। মানুষের মনের অন্ধকার বড় ভয়ানক। তুই যা চাইছিস তা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটা করতে গেলে অনেক শক্তির প্রয়োজন। বাবা, আপনি যা চাইবেন তাই দেব। শুধু ওই মেয়েটিকে আমাদের সামনে থেকে সরিয়ে দিন। ও থাকলে আমার মা এই বাড়িতে কোনো সম্মানই পাবে না। এটি কোনোভাবে তাকে খাইয়ে দিস, তারপর দেখবি সে আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সে তোদের জীবন থেকে হারিয়ে যাবে। বাবা, আপনার অনেক দয়া। এই নিন আপনার বকশিস। আমরা আসি তবে। আচ্ছা, তান্ত্রিক বাবা তো কিছুই বলল না। এই মিষ্টি খেলে বৌমার কি হবে? কিছু একটা তো হবেই। দেখলে না, বাবাকে কিছু না বললেও সে নিজে নিজেই কেমন সবকিছু বুঝে ফেললো। আগে মিষ্টিটা খাইয়েই দেখো না কি হয়। আমার কিন্তু খুব ভয় করছে রে নন্দিনী। যদি খারাপ কিছু হয় তখন রুদ্রকে আমরা কি জবাব দেব? আগে এত ভেবো না তো মা, আগে দেখো না কি হয়। সবটা পরে ভাবা যাবে। চলো এখন তাড়াতাড়ি বাড়িতে যাই। গল্প নীলিমা, কাজ থামাও তো বাবু। দেখো, আজ সকালে মা তোমার জন্যে একটা বিশেষ প্রসাদ নিয়ে এসেছেন। আমার জন্যে প্রসাদ? মা, আপনি আমার কথা ভেবেছেন দেখে আমার খুব ভালো লাগছে। যাই, গিয়ে হাত মুখ ধুয়ে আসি। না মা, এখনই খেয়ে যাও। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এটা খেলে তোমার অনেক মঙ্গল হবে। আপনার আশীর্বাদ থাকলে আমার অমঙ্গল হতেই পারে না মা। আহ, আমার ভেতর কেমন যেন জ্বালা করছে মা। দিদি, আমার পা দুটো নড়ছে না কেন? মনে হচ্ছে মাটি আমাকে টেনে ধরেছে। কিছু হবে না নীলিমা, একটু সহ্য করো। দেখবি সব ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই তোমার সব জ্বালা জুড়িয়ে যাবে। হে, আপনারা আমায় কি খাওয়ালেন? আমার হাতগুলো ডালপালার মতো সরিয়ে কেন যাচ্ছে? মা, মা বাঁচান আমাকে। রুদ্র তুমি কোথায়? ওরে ওরে, এটা কি হলো? মেয়েটা যে সত্যি সত্যি গাছ হয়ে গেল। এ কেমন আশ্চর্য ব্যাপার! আমরা তো এটাই চেয়েছিলাম মা। আপদ বিধি হলো। না থাকবে কোনো মানুষ, আর না থাকবে কোনো প্রমাণ। কিন্তু রুদ্র বাড়ি ফিরলে কি বলবো ওকে? ও তো বাড়ি এসে আমার কাছে জিজ্ঞেস করবে যে নীলিমা কোথায়। তখন কি বলবো? রুদ্র এসে শুধু একটা গাছই দেখবে মা। আমরা ওকে বলবো ওর বউ যেন কোথায় চলে গেছে। আমরা কিছুই জানি না। আমাদেরকে না বলে সে কারোর সাথে পালিয়ে গেছে। ও আমাদের সন্দেহ করবে না। আর দেখো মা, এখন কেউ আমাদের মাঝখানে বাধা হয়েও দাঁড়াতে পারবে না। নীলিমা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা, কোথায় গেলে? কোথায় তোমরা সবাই? ওরে রুদ্র, তুই এসেছিস বাবা। কি দুর্ভাগ্য আমাদের। তোর জন্যে কি যে দুঃসংবাদ অপেক্ষা করছে তা ভাবতেই আমার বুক ফেটে যাচ্ছে। কেন? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? নীলিমা কোথায়?
কি হয়েছে দিদি? তোমরা চুপ আছো কেন? কি হয়েছে? আর কি হবে রে ভাই, তোর বউ আমাদের মুখে চুনকালি দিয়ে বাড়ি থেকে চলে গেছে। দুদিন আগে ভোরে আমরা ঘুম থেকে উঠে দেখি ঘর খোলা, ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই। আমরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, ওর বাপের বাড়িতেও লোক পাঠালাম, কিন্তু ওর হদিস কোথাও খুঁজে পাওয়া গেল না। এ কি বলছো দিদি? নীলিমা আমাদের কাউকে কিছু না বলে চলে যাবে? কোথায় যাবে ও? ও তো আমাদের পরিবারকে, আমাকে ভালোবাসে। আমরা তো সেটা ভেবেই অবাক হচ্ছি। হয়তো ওর মনে কোনো অন্য মতলব ছিল যা আমরা বুঝতে পারিনি। এখনকার মেয়েদের মন বোঝা সত্যি বড় দায় রে ভাই। না দিদি না, নীলিমা আপনা আপনি আমাকে ছেড়ে যেতে পারে না। ও এমনটা করতেই পারে না। ও অত্যন্ত সরল আর কর্তব্যপরায়ণ মেয়ে। মা, তুমি চুপ কেন? তুমি তো ওকে সব থেকে বেশি স্নেহ করতে। তুমি চুপ কেন? বাবারে, ওর জন্যে কম তো আর চোখের জল ফেলিনি আমরা। আমিও বুঝতে পারছি না যে ও গেল কোথায়। ভাই তুই এসেছিস, আগে মাথা ঠান্ডা কর, আগে খাওয়া দাওয়া করে নে, বিশ্রাম নে, ঘরে চল। না, আমি কিছু খাবো না। আমি আজই থানায় যাব। সবখানে আমি ওকে খুঁজবো। নীলিমাকে আমি খুঁজে বের করবই। ও আমাকে না বলে এভাবে কোথাও চলে যেতে পারে না। কিছুতেই না, কিছুতেই না, কোথাও চলে যেতে পারে না। দেখলি তো মা, আমি বলেছিলাম না রুদ্রর বউকে কেমন পাগলের মতো ভালোবাসে। ওর মনের মধ্যে তুমি আর আমি কোথাও নেই। আমরা যদি তাড়াতাড়ি ওর বউকে এভাবে না সরাতাম, কিছুদিন পর রুদ্র আর তার বউ মিলে আমাদের বাড়ি থেকে ঠিকই সরিয়ে দিত। তা ঠিক, কিন্তু জানিস নন্দিনী, গাছটার দিকে তাকালে আমার বুকটা যেন কেমন কেঁপে ওঠে। কেন যেন মনে হয় গাছটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মা, দিদি, আপনারা আমার সাথে যা করেছেন, কি ভেবেছেন এই জঘন্য অপরাধীর কোনো বিচার হবে না? আপনারা এত সহজে ক্ষমা পাবেন না। কে কে কথা বলছে? এই অন্ধকারে কে ভয় দেখাচ্ছে? এভাবে কেউ ভয় দেখাবে না বলছি। সাহস থাকে সামনে এসো। আমি নীলিমা, যাকে আপনারা অকারণে ঘৃণা করেছেন, তান্ত্রিকের বিষ খাইয়ে গাছ বানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সেবা করতে চেয়েছিলাম, কি অপরাধ ছিল আমার? কিন্তু আপনারা প্রতিদান দিলেন এই নিষ্ঠুরতা দিয়ে। রুদ্রর জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নিয়ে আপনারা কি মনে করেছেন সুখে থাকবেন? বৌমা, আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা লোভে আর ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিলাম। সব পাপের ক্ষমা হয় না মা। আপনি তো মা, আপনি কি করে পারলেন এই কাজ করতে? আপনারা মানুষের বেশি থাকলেও আপনাদের অন্তর হিংস্র পশুর চেয়েও ভয়ানক। আপনারা পশুর চেয়েও অধম কাজ করেছেন। আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে আপনাদের মানুষ হয়ে থাকার কোনো অধিকার নেই। আপনারা পশু হয়ে থাকবেন। মানুষের মতো কথা বলার শক্তি আপনাদের থাকবে, কিন্তু রূপ হবে নিকৃষ্ট পশুর, সাথে আপনাদের অনুশোচনা প্রতিদিন আপনাদের দগ্ধ করে। মা, দিদি, তোমরা কোথায়? মা, কোথায় তোমরা? বাড়িতে কি কেউ নেই নাকি? মা, কোথায় তুমি? এ কি, বাড়িতে এসব পশু কোত্থেকে এলো? মা, কোথায় তুমি? দিদি, আয় দিদি, কোথায় সব? কোথায় গেল? বাবা রুদ্র, আমাদের চিনেছিস? আমি তোর মা। আমাদের লোভ আর হিংসে আজ আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে। আমরা খুব বড় অন্যায় করেছি বাবা, আর আজ তার প্রতিদান পাচ্ছি। এ কি অসম্ভব কথা! বিড়াল কথা বলছে, আর তার কণ্ঠস্বর ঠিক মায়ের মতো। আমি কি ভুল শুনছি? আমার কি মস্তিষ্ক বিকৃতি হলো নাকি? না রে রুদ্র, না, তুই পাগল হোসনি। আমি তোর দিদি নন্দিনী। আমরা তান্ত্রিকের সাহায্য নিয়ে
নীলিমাকে ওই শিউলি গাছ বানিয়ে দিয়েছিলাম। সেই পাপের অভিশাপে আজ আমাদের এই অবস্থা। আমরা মানুষের রূপ হারিয়েছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের পাপের কথা ভেবে দগ্ধ হতে পারি। তোমরা এত বড় অপরাধ করতে পারলে? কি দোষ ছিল নীলিমার? ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। ও তো এই ঘরকে আপন করে ভালোবেসে থাকতে চেয়েছিল। ছি, তোমাদের মা বোন বলতেও আবার ঘৃণা হচ্ছে। আমাদের ক্ষমা কর বাবা, আমাদের আবার মানুষ রূপ ফিরিয়ে দে। এই পশুর জীবন নরকের চেয়েও ভয়ানক। না, আমি তোমাদের ক্ষমা করব না। তবে নীলিমাকে আমি উদ্ধার করবই। যদি এই পৃথিবীতে সত্যের অস্তিত্ব থাকে, তবে নীলিমা তার জীবন ফিরে পাবে, পাবেই পাবে। এই শিউলি গাছের অন্তরালে এক পবিত্র আত্মা বন্দী হয়ে আছে। আসুরিক শক্তির বিনাশ ঘটিয়ে আমি সত্যের পুনঃপ্রতিষ্ঠা করছি। ওম ঘ্রিং কিরিং ছট। রুদ্র, আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি আমাকে ঠিক খুঁজে বের করবে। আমি এক গভীর অন্ধকার থেকে ফিরে এলাম রুদ্র। আমাকে ক্ষমা করো নীলিমা। আমার পরিবারের লোক হয়েও আমার মা বোন তোমার সাথে যে ব্যবহার করেছে তার কোনো ক্ষমা নেই। রুদ্র, নীলিমা তার স্বরূপ ফিরে পেয়েছে। এখন তোমার মা বোনকে কি মানুষ করব? না সাধু বাবা, ওরা ওদের পাপের শাস্তি এভাবেই পাক। রুদ্র, ওরা ওদের শাস্তি পেয়েছে, তুমি ওদের ক্ষমা করে দাও। না নীলিমা, দয়ার দুর্বলতা এক নয়। যারা বিনা কারণে অন্যের জীবন নষ্ট করে তাদের মানুষ হওয়ার যোগ্যতা নেই। পাপের ফল এদের ভোগ করতেই হবে। এরা যদি আজ মানুষ হয়ে যায়, তবে ভবিষ্যতে আবার ক্ষতি করতে দ্বিধা করবে না। মানুষের রূপ শুধু তাদেরই সাজে যাদের হৃদয়ে মনুষ্যত্ব আছে। এরা পশুই হয়ে থাক, এটা এদের উপযুক্ত শিক্ষা। নীলিমা, চলো, তোমাকে নিয়ে শহরে থাকব। তোমাকে আমি আমার সাথে রাখব, আর তোমাকে আমার কাছ থেকে হারাতে দেব না, কিছুতেই হারাতে দেব না। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অপরিহার্য। হিংসে মানুষের মনুষ্যত্ব কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে যায়। মধুপুর গ্রামের মাঝখানে একটা বিশাল ঘন শাল বন ছিল। সেই বনের পাশে ছিল এক পুরনো দিঘি। চারিদিকে বিশাল শাল গাছ, বাঁশঝাড় আর ঘন ঝোপঝাড়। দিনের বেলায় জায়গাটা শান্ত ও সুন্দর দেখাতো, কিন্তু রাত নামলেই যেন এক অন্য জগতে বদলে যেত সেই জায়গাটা। গভীর রাতে দিঘির পাড় থেকে নূপুরের ঝুনঝুন শব্দ শোনা যেত। না জানি আজ আমার কপালে কি লেখা আছে। মাকে কত করে বললাম সকালে বাড়ি যাই, কিন্তু আসতেই দিল না। এখন এই দিঘির পাড়েই সন্ধে হয়ে গেল। না জানি ডাইনিটা আজ আবার কি করে। ওরে বাবা রে বাবা, এ তো সত্যি সত্যি ডাইনি। আমার আমার তো আর কোনো নিস্তার নেই। আরে মা, তুমি এইভাবে দৌড়তে দৌড়তে কেন এলে? ডাইনি, ডাইনি! কি বলছো কিছুই তো বোঝা যাচ্ছে না। আগে নিঃশ্বাস নাও, তারপর ঠান্ডা হয়ে বলো। নাও মা, আগে একটু পানি খেয়ে নাও, তারপর বলো কি হয়েছে। মারে, আমি ওই দিঘির পাড়ে ডাইনি দেখেছি। ডাইনিটা হাঁটছিল আর নূপুরের সনসন শব্দ হচ্ছিল। কি যে বলো না, ওসব ডাইনি টাইনি বলে কিচ্ছু হয় না মা। হ্যাঁ বৌমা,
রানী ঠিকই বলেছে, অন্ধকারে কি না কি দেখেছ হয়তো, তুমি শুধু শুধুই ভয় পেয়েছো। না না, শুধু শুধু ভয় পাবো কেন মা? আমি আমি আমার নিজের চোখে ডাইনিটাকে দিঘির পাড়ে দেখেছি। মা, তুমি যদি সত্যি সত্যি ডাইনিকে দেখতে, তবে কি তুমি বাড়ি ফিরতে পারতে? ডাইনিটা তোমাকে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে ফেলতো। হ্যাঁ রে রানী, তুই একবারই ঠিক কথা বলেছিস। অমন হলে তোর মা ডাইনিটার পেটেই চলে যেত। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম দিঘিতে ডাইনি আছে। এবার তুমি হাত মুখে একটু পানি দিয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো। প্রথমে রিনার কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু 1 রাত 2 রাত 3 রাত যেতে লাগলো, আর প্রতি রাতে সবাই বারবার একই শব্দ শুনতে লাগলো। কেউ কেউ জানলার ফাঁকা দিয়ে দেখত কুয়াশার মধ্যে সাদা পোশাকের এক ছায়া। কেউ কেউ বলতে লাগলো ওটা ডাইনি, আবার কেউ বলতে লাগলো ওটা কোনো অভিশপ্ত আত্মা। কি হলো দাদি, তুমি এমন মন খারাপ করে কেন আছো? রানী রে, তোর মা মনে হয় সেদিন ঠিক কথাই বলছিল। দিঘির পাড়ে রাত হলে কোনো ডাইনি বের হয়, আর তার থেকে ওই নুপুরের শব্দ আসে। দাদি, ডাইনি নুপুর পরে এমন কথা কি শুনেছো নাকি? হ্যাঁ, এটাও একটা যুক্তির কথা বলেছিস, কিন্তু সারা গ্রামের মানুষ যে বলাবলি করছে দিঘিতে একটা ডাইনি না হলে কোনো অভিশপ্ত আত্মা আছে। দাদি, সবাই যখন বলছে, তাহলে তো দিঘিতে কিছু একটা আছে। আচ্ছা দাদি, কেউ আমাদের ভয় দেখানোর জন্য এমন করছে না তো? জানি না রে রানী, গ্রামের সবার মধ্যে এত ভয় ঢুকে গেছে, তার জন্য সন্ধ্যার পর থেকে কেউ আর দিঘির কাছে যায় না। দাদি, বিষয়টি নিয়ে একটু ভালোভাবে দেখা উচিত। রানী রে, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, চল এখন শুয়ে পড়ি, বাকিটা কাল সকালে ভাববো। ঠিক আছে দাদি, চলো, বেশ ঘুমও এসেছে। রানী ও লতিকা ঘুমিয়ে পড়ল। রাত গভীর হতেই নুপুরের ঝুনঝুন শব্দ হতে লাগলো, আর সেই শব্দেই ঘুম ভেঙে গেল রানীর। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, এই নুপুরের শব্দটাই আমার ঘুমটা নষ্ট করে দিল। আরে আরে, আসলেই তো রাত হলেই নুপুরের ঝনঝন শব্দ শুরু হয়। শব্দ যখন আছে, এর একটা কারণও নিশ্চয়ই আছে, কিন্তু কি কারণে এমন শব্দ হয় আমাকে সেটাই দেখতে হবে। রানী সাহস নিয়ে বাড়ি থেকে বের হলো। আকাশে পূর্ণিমার একটা বড় চাঁদ। রানী চুপি চুপি দিঘির দিকে গেল। চারিদিকে কুয়াশা, শালবনের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে। হঠাৎ ঝুনঝুন ঝুনঝুন নুপুরের শব্দে রানীর বুকটা ধড়পড় করতে লাগলো। ওরে বাবারে, বেশি সাহস দেখাতে যেয়ে দিঘির পাড়ে ছুটে এলাম। যদি সত্যি সত্যি ডাইনি আসে, তাহলে তো আজ আমার নিস্তার নেই। কে কে তুমি? ওখানেই দাঁড়াও, কাছে আসবে না তুমি। তুমি এখানে কেন এসেছো? রোজ রাতে নুপুরে শব্দ করে মানুষকে এভাবে কেন ভয় দেখাও তুমি? সব মানুষেরা ভয় পায়, তুমি বুঝি পাও না? তাই এখানে কেন এসেছো? ভয় ভয় তো পাই, কিন্তু নুপুরের শব্দের সত্যটা জানার জন্যই এখানে এসেছি। আমাকে দেখে ভয় পাবার কোনো দরকার নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। কোনো ক্ষতি করবে না? এই আবার কেমন ডাইনি? শুনেছি ডাইনি মানুষকে পেলে তার রক্ত চুষে খায়। আমি সবসময় এমন ছিলাম না। অনেক বছর আগে আমি ছিলাম পরী। তুমি যদি পরী হও, তাহলে তোমাকে দেখতে এখন ডাইনির মতো কেন লাগে? তোমার চেহারা এমন কেন? শুনেছি পরীরা খুব সুন্দর হয় দেখতে। আমি অনেক বছর আগে আকাশের ওপারে পরীদের রাজ্যে থাকতাম। সেখানে আলো, ফুল আর গান ছাড়া কিছুই ছিল না। আমি ছিলাম সেই রাজ্যেরই এক পরী। আমার নাম ছিল সোনালী পরী। আমি যখন আকাশে উঠতাম, আমার পায়ের নুপুরের ঝনঝন শব্দে চারপাশ মুখরিত থাকতো।
তুমি কি আসলেই পড়েছিলে? তাহলে তোমার এমন অবস্থা হলো কি করে? আমাকে সবকিছু একটু খুলে বলো না। তোমার দম আছে বলতে হয়, তুমি খুব সাহসী। শোনো তাহলে। আমার পায়ের নুপুরের শব্দে যদি রাজ্যে ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, কিন্তু সেই সৌন্দর্য দেখে ঈর্ষা জন্মালো এক ডাইনির মনে। তার নাম ছিল কালো ডাইনি। সে বহু বছর ধরে কালো জাদু শিখছিল। সে চাইতো আমার রূপ আর শক্তি নিজের করে নিতে। আরে সোনালি পরি, তুমি এই বাগান বাগিচায় বসে আছো আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। লালপরি, তুমি তো জানো আমার নুপুরের শব্দ শুনলে পরিরাজ্যে কোনো ফুল ফোটে না, পাখিরা জাগে না। তাই আমি ফুল বাগানের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিলাম আর ফুলেদেরকে ঘুম থেকে জাগাচ্ছিলাম। সোনালি পরি, যত দিন যাচ্ছে তোমার সোনালি রং ততই যেন বৃদ্ধি পাচ্ছে। তোমার দিকে তাকালেই যেন চোখ দুটো জুড়িয়ে যায়। কি যে বলো না লালপরি, শুধু আমি সুন্দর নাকি? তুমিও তো অনেক সুন্দর। হ্যাঁ, আমরাও সুন্দর, কিন্তু তোমার থেকে অনেক কম। ইস, কথায় কথায় তো ভুলেই গেছি। কি কি ভুলে গেছো লালপরি? রানী পরি তোমাকে ডাকছিল, সেটা তো তোমাকে বলতেই ভুলে গেছি। রানীপরি ডাকছে, তাড়াতাড়ি চলো। রানীপরি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সোনালি পরি, তুমি তো জানো আমাদের পরীদের ওপর অনেক শত্রুর আক্রমণ আসতে পারো। এখন আমাদের সবথেকে বড় শত্রু হলো কালো ডাইনি। তোমরা সবাই একটু সাবধানে থাকবে। কালো ডাইনি যখন তখন তোমাদের ওপর আক্রমণ করতে পারে। জি রানীপরি, আমরা সাবধানেই থাকবো, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার চেহারাটা দেখতে কতটা বিচ্ছিরি, নিজেকে দেখলে নিজেরই ঘেন্না লাগে। ছ্যা ছ্যা ছ্যা। জাদুর আয়না, সব থেকে সুন্দরী কারোর চেহারা দেখা। কি রে ডাইনি, সুন্দর চেহারার স্বপ্ন দেখছিস নাকি? জাদুর আয়না, তুই তো আমার মনের কথাটাই বুঝেছিস। ডাইনি, তুই যতই সুন্দর হতে চাস, সোনালী পরীর মতো সুন্দরী তুই কখনো হতে পারবি না। চুপ শয়তান আয়না, তোর সাহস তো কম না, আমার মুখের ওপর কথা বলিস। আমি তোকে দেখিয়ে দেব আমি সুন্দর হতে পারবো কিনা। না না না, আমাকে যে করেই হোক সুন্দরী হতেই হবে, হতেই হবে। ডাইনির মাথায় সুন্দরী হবার জল্পনা কল্পনা চলতে লাগলো। এরপর থেকে ডাইনি কি করে সুন্দরী হওয়া যায় সেই রাস্তায় খুঁজতে লাগলো। কিভাবে পরী রাজ্যে ঢোকা যায় সেই রাস্তায় খুঁজতে লাগলো সে। এক অমাবস্যার রাতে কালো ডাইনি কুয়াশার আড়ালে লুকিয়ে পরীদের রাজ্যে ঢুকে পড়ল। আরে আরে, পরী রাজ্যে যে এত সহজে ঢুকতে পারবো সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। পরী রাজ্যে ঢোকা যে এত সহজ সেটা আগে জানলে কি আমার এই বিচ্ছিরি চেহারা নিয়ে ঘুরতে হতো। আজকের পর থেকে আমি হব সুন্দরী ডাইনি। না, হা হা, সেই সুন্দরী পরীটাকে তো কোথাও পাচ্ছি না। কোথায় যে লুকিয়ে বসে আছে কে জানে। ও ও, ওই তো সেই সুন্দরী পরীটা। ওর কাছ থেকেই আজ সৌন্দর্য চুরি করব। এটা কেমন হাসির শব্দ? এমন শব্দ করে আমাদের পরিরাজ্যে তো কেউ হাসে না। কে কে ওখানে?
কে অমন করে হাসছে? আমি ডাইনি, ওমন শব্দ করে আমি হাসছি। ভালো লাগছে না বুঝি সুন্দরী ডাইনা? পরিরাজ্যে ডাইনি? ডাইনি কেমন করে প্রবেশ করলো? না না, এটা তো আমাদের পরিরাজ্যের জন্য ভালো কথা না। ডাইনি, তুমি তুমি আমাদের পরিরাজ্যে কেন এসেছো? আমি থাকতে পরিরাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। শোন পরি, আমি তোদের পরিরাজ্যের কোনো ক্ষতি করতে আসিনি। ক্ষতি করতে আসুনি মানে? তাহলে তাহলে তুমি আমাদের পরিরাজ্যে কেন এসেছো? আমি এসেছি তোর ওই সুন্দর রূপটা নিতে। তোর ওই সুন্দর রূপটা আমাকে দিয়ে দে, আমি চলে যাব। রূপ দিয়ে দেব মানে? রূপ কি কেউ কাউকে দিতে পারে নাকি? পারে রে পরি, পারে যদি আমি সেটা কেড়ে নিই। একথা বলেই কালো ডাইনির জাদু বজ্রপাতের মতো ছুটতে লাগলো সোনালী পরীর ওপর। সোনালী পরীও তার জাদু দিয়ে আক্রমণের পাল্টা আক্রমণ করতে লাগলো। অনেকক্ষণ ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। শেষে কালো ডাইনি বুঝতে পারলো সে সোনালী পরীর রূপ কেড়ে নিতে পারবে না। তুই আমাকে সুন্দরী হতে দিবি না বুঝেছি। যদি আমি তোর রূপ না পাই তাহলে আমি অভিশাপ দিলাম, তুই ওই সুন্দরী রূপ হারাবি। আজ থেকে তুই নিজেই ডাইনি হয়ে যাবি, আর এই অভিশাপ নিয়েই তোর বাকিটা জীবন পার করবি। মুহূর্তে কালো ধোঁয়া সোনালী পরীকে ঘিরে ফেলল, আর তার রূপালী ডানা কালো হয়ে গেল। চোখে লাল আগুন জ্বলে উঠল। না, এটা হতে পারে না। আমি এমন কালো কুৎসিত কি করে হলাম? আমার ওই সুন্দর সোনার মতো চকচকে সোনালী রূপ কোথায় গেল? এবার দেখ কুৎসিত চেহারা হলে কেমন লাগে। এবার থেকে এমন রূপের সাথেই তোকে বেঁচে থাকতে হবে। যা আমি নিতে পারবো না তা কারো হতে দেব না। কে এই কুৎসিত মানুষ এই পরিরাজ্যে বসে বসে অমন করে কাঁদছে? ও এই পরিরাজ্যে প্রবেশ করলো কি করে? রানী, আমি সোনালী পরী। ওই ডাইনি আমার রূপ নিতে না পেরে আমায় অভিশাপ দিয়ে এমন বানিয়ে ফেলেছে। তুমি যেই হও না কেন, এমন চেহারার কেউ এই পরিরাজ্যে থাকতে পারবে না। তুমি এক্ষুনি পরিরাজ্য থেকে বের হও। ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না তুমি পরিরাজ্যে কাউকে। কিন্তু রানী পরী, আমি কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, আমি আপনাদের ধোকা দিচ্ছি না। আমি এ তো কিছু জানি না। তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও। এরপর সোনালী পরী কাঁদতে কাঁদতে পরিরাজ্য থেকে বের হয়ে আসলো। সোনালী পরী কাঁদতে কাঁদতে পৃথিবীর জঙ্গলের ধারে সেই দিঘির পাড়ে পড়ে। সে দেখলো তার পায়ের নূপুর দুটো এখনো সোনালী রঙেরই আছে। আমার নূপুর দুটো আগের মতো সোনালী হয়ে আছে। এই নূপুরই আবার আমার পরিরূপে ফেরার একমাত্র পথ। আমার পরিশক্তি কিছুটা হলেও এই নূপুরের ভেতরেই আছে। এরপর সোনালী পরী সেই নূপুর খুলে দিঘির মাঝখানে এক পাথরের বাক্সে লুকিয়ে রাখল। কিন্তু অভিশাপের কারণে প্রতি রাতে তার পায়ে আবার সেই নূপুর ফিরে আসে, আর সে অজান্তেই হাঁটতে থাকে। তখনই শোনা যায় নূপুরের ঝুনঝুন শব্দ। তার মানে সেই থেকে তুমি এই অভিশপ্ত জীবন কাটাচ্ছ? সেই থেকেই আমার এই অবস্থা। আমার রূপ, আমার সৌন্দর্য, আমার আনন্দিত জীবন এক নিমেষেই সব শেষ হয়ে গেছে। কেঁদো না সোনালী পরী, তুমি এইভাবে কাঁদলে যে আমার খুব খারাপ লাগবে। আমি তোমায় সাহায্য করব, এই অভিশপ্ত জীবন থেকে তোমায় উদ্ধার করব। তাদের কথার ভেতর হঠাৎ দিঘির জল কাঁপতে শুরু করলো। চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। এক ভয়ঙ্কর হাসি দিয়ে
কালো ডাইনি জলের ভেতর থেকে বেরিয়ে এলো। কিরে পরি, কেমন আছিস? তোর এই ডাইনির জীবনটা কেমন কাটছে সেটা দেখতে এলাম। ডাইনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। মুক্তি চাইলি মানে? মুক্তি কি চাইলেই পাওয়া যায়? তুই কি ভেবেছিস এত সহজে তুই মুক্তি পেয়ে যাবি? ওরে বাবারে, এই তো আসল ডাইনি চলে এসেছে। এখন আমি কি করব? ঠিক তখনই আকাশে রূপালী আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে নেমে আসে লাল পরী। একমাত্র কোনো মানুষই পারবে ওই বাক্সটি ভাঙতে। রানী, তুমি দিঘির মাঝের পাথরের বাক্সটা ভেঙে দাও, তাহলে সোনালী পরী সব অভিশাপ দূর হয়ে যাবে। আমি তো সাঁতার জানি না লাল পরী। এই জল তোমাকে ডোবাবে না, এই হাতুড়ি তোমাকে সাহায্য করবে। ফিরে যা মেয়ে, ফিরে যা, আসবি না, তোকে এই আগুনে ভস্ম করে দেব। ফিরে যা। তোমার এই ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। উদ্দেশ্য সৎ থাকলে জয় তার নিশ্চিত। রানী জলের ওপর দিয়ে হেঁটে পাথরের বাক্সটির কাছে পৌঁছে তাতে আঘাত করার সাথে সাথেই বাক্সটি ভেঙে পড়ে। ভেতর থেকে বেরিয়ে এলো সোনালী নূপুর। সোনালী সেই নূপুর হাতে নিতে তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো। তার ডানা আবার রূপালী হয়ে উঠল। না না না, এটা হতে পারে না। এটা কেমন করে সম্ভব? এটা কি করে হতে পারে? না না। সোনালী পরী আস্তে আস্তে তার রূপ ফিরে পেতে লাগলো, আর কালো ডাইনির গায়ে একটু একটু করে আগুন ধরতে লাগলো। দেখতে দেখতে কালো ডাইনির সারা শরীর পুড়ে গেল। ভয়ঙ্কর চিৎকার করে কালো ডাইনি অন্ধকারে মিলিয়ে গেল। রানী, তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আজ থেকে তোমাদের গ্রামের মানুষের আর কোনো ভয় নেই। এখন থেকে তোমরা আগের মতোই নিশ্চিন্তে ঘুরতে পারবে। এটা আজ তোমার যদি কখনো ইচ্ছে হয় আমার সাথে দেখা করতে, তবে এই নূপুর জোড়া পায়ে দিও। সেই তোমাকে পরী রাজ্যে নিয়ে যাবে। ধন্যবাদ সোনালী পরী। এবার ভোর হতে চলেছে, যাও, ফিরে যাও।